বাচ্চাটা জন্ম হয়েছিল। সালমার স্বামী ছিল একজন দিনমজুর। সংসারের অভাব অনটন লেগেই থাকতো, তার উপর আরো পরিবারের আরেকটা সদস্য বেড়েছে। মেয়েটারও বিয়ের বয়স হয়েছিল, অভাব ছিল টেনশনের মূল কারণ। এরপর একজন সালমার স্বামীকে বলে দেশের বাইরে চলে যেতে, ওখানে কাজ করে ভালো ইনকামের সাথে সংসারে অভাব অনটনও দূর হবে, আর সামনে মেয়ের বিয়ে দিতেও অনেক খরচপাতির ব্যাপার। সালমার স্বামী বিষয়টা শোনার পর থেকেই ওটা নিয়ে ভাবতে লাগলো। এরপর দুদিনের একটা সিদ্ধান্ত নিল সে। গ্রামের একজন লোক ছিল, সুদের উপর টাকা দিত, প্রতি লাখে বছরে 20,000 টাকা দিতে হবে। সেই হিসেবে 4 লাখ টাকা ঋণ নিয়েছিল সে, ভেবেছিল দেশের বাইরে থেকে কাজ করে অল্প অল্প শোধ করে দিবে। এরপর সালমার স্বামী লোকটার সাথে যোগাযোগ করে তাকে টাকাগুলো দিয়ে কিছুদিন পর চলে যায় দেশের বাইরে। এরপর আর খোঁজ পাওয়া যায়নি তার। এদিক ওদিক ছুটেও স্বামীর কোনো খোঁজ পেল না সালমা। অনেকেই বলেছিল সে পরিবার থেকে মুক্তি পাওয়ার জন্য এখন কোনো যোগাযোগ রাখছে না, সহজ ভাষায় যাকে বলে পালানো। কিন্তু সালমার বিশ্বাস হলো না বিষয়টা। তার বিশ্বাস ছিল তার স্বামী এমনটা কখনোই করবে না। অপেক্ষা করতে করতে কয়েকটা মাস পার হয়ে গেল, একটা ফোনও এলো না। থানায় গিয়ে খোঁজ নিলে তারাও চেক করে বলে সে ওই দিন সকাল 5:40 একটা বিমানে দেশের বাইরে গিয়েছে। ওদিকে যার থেকে ঋণ নিয়েছিল সেই লোকটা টাকার জন্য জোর দিতে থাকে। সময় নিতে নিতে আরো কয়েক মাস পার হয়ে যায় সালমার। সেই সাথে সংসার টানতেও হিমশিম খেতে হচ্ছিল তাদের। একবেলা খায় তো অন্য বেলায় জুটে না, তার উপর আবার এতগুলো ঋণের টাকা। এরপর লোকটা একটা শর্ত দেয়, হয়তো সালমা টাকা পরিশোধ করবে, নয়তো তার যুবতী মেয়ে মিমকে রক্ষিতা করে তার কাছে পাঠাতে হবে। তাও 1 দিন 2 দিন না, লোকটা যখনই চাইবে তখনই মিম তার রক্ষিতা হতে হবে। মিমের বয়স ছিল 19 বছর আর লোকটা ছিল 50-এর কাছাকাছি। মেয়ের বয়সী মিমকে রক্ষিতা হিসেবে বেছে নিয়েছিল সে। কিচ্ছু বলতে পারেনি সালমা, কারণ 4 লক্ষ টাকা সুদে বেড়ে এখন 5 লক্ষের কাছাকাছি চলে গেছে। তাদের থাকার ছোট্ট জায়গাটা বেচে দিলেও তার অর্ধেক হবে না। এরপর এত কিছু আর সইতে না পেরে মেয়ে মিম ও 1 বছরের ছেলেকে নিয়ে আত্মহত্যা করে সালমা। এলাকাবাসী কয়েকজন সুদ দেওয়া ওই লোকটার বিরুদ্ধে মামলা করলেও কেস বেশি দিন টেকেনি। লোকটা কৌশলে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিল সব। যে স্বামী টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর সেটা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে সালমা। পাশের বাড়ির একজন লোকের থেকে বিস্তারিত জানলো রাজ। ঘটনাটা শোনার পর লাশগুলো ছবি চোখের সামনে ভেসে উঠতেই চাপা কষ্ট অনুভব হয় রাজের। এরপর ঠিক করলো সালমার স্বামীকে খুঁজে বের করবে। তারপর খোঁজ নিতে নিতে ওই দিন ওই বিমানের সকল যাত্রীদের তথ্য নিল সে, যারা প্রবাসের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যাত্রা করেছিল। কিন্তু রাজ সবচেয়ে আশ্চর্য হয় যে ওই দিন ওই বিমানে করে যাওয়া সকল প্রবাসীর বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে যে তারাও এই কাহিনীর শিকার। সবাই বাড়ি থেকে যাত্রা শুরু করার পর এই পর্যন্ত ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করেনি। সন্দেহটা তখন থেকে ঢুকেছিল রাজের মাথায়, কারণ এতগুলো মানুষ এমনি এমনি হারিয়ে যায়নি, নিশ্চয়ই কোনো কাহিনী লুকিয়ে আছে। আর সবাই অভাবের শিকার হয়ে বিদেশ যাওয়ার লোভে না বুঝেই ফ্রড লোকের হাতে নিজেকে বিলিয়ে দিচ্ছে। এরপর এমন আরো অনেক কিছু দেখলো রাজ। কেউ গুমের শিকার, আবার কেউ ফ্রডের শিকার। হঠাৎ কয়েকদিন পর পর ছোট বাচ্চা হারিয়ে যাওয়া, চারদিকে বাবা মায়েরা বাচ্চাদেরকে বাসার মাঝে বন্দি রেখে দিত, এসব খবর শুনে, যা গ্রাম অঞ্চলে ছেলে ধরা নামে পরিচিত। অপরাধীদের অনেক প্ল্যান আছে, তারা একটা আতঙ্ক বেশি দিন রাখে না। কয়েকদিনে বেশ কিছু বাচ্চা নিয়ে গেলে এরপর তা অফ করে দিত। কয়েকদিন পর শুরু হতো নতুন আতঙ্ক, যার কারণে আইনের লোকেরাও কোনো কিছুর কুলকিনারা খুঁজে পেত না। নিবিড় পাশে এসে দাঁড়ালে ভাবনার ঘোর কাটে রাজের। নিবিড় তার পাশে বসে একটু দুষ্ট হাসি দিয়ে বলে, কার কথা ভাবছো রাজ, অরিন নাকি আরোহী? রাজ একটু ভ্রু কুঁচকে বলে, এমনটা মনে হওয়ার কারণ? নিবিড় একটু হেসে বলে, মনে হলো আর কি, এত গভীর ভাবে তো কেউ তাদের প্রেমিকার কথাই ভাবে। রাজ এবার সোজাসুজি ভাবে নিবিড়ের দিকে তাকিয়ে বলে, তোমার মাথায় কি মেয়ে ছাড়া আর কিছু আসে না? নিবিড় বসা অবস্থায় সামনের দিকে তাকিয়ে বলে, মাথায় আসার দরকার কি, আমার হৃদয়ের ওয়ালপেপারেই তো মেয়েদের ছবি টাঙানো। বলেই একটা গান ধরে, আহা কি জাদু করলি ওরে ও পাগলি, তোদের ভুলে থাকা যায় না। আমি যেদিকে তাকাই তোদের দেখতে পাই, চারদিকে মনে হয় আয়না। রাজ একটু মুচকি হেসে বলে, ব্রাদার আমি কিন্তু তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আর বেশি দূরে না। নিবিড় একটু হেসে বলে, আমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে আয়না চকচক করে বললেই সুন্দরী মেয়েরা আমার ভেতর নিজেকে দেখতে পায়। রাজ খুব বেশি হাসে না প্রয়োজন ছাড়া, তবুও নিবিড়ের কথায় হাসি পাচ্ছে তার। কি যে আছে এই ছেলের কপালে, ভাবতেই মায়া লাগে খুব। নিবিড় আবার বলে, আচ্ছা তোমার বাড়ি না গ্রামে? এবার কিন্তু তুমি বাড়ি গেলে তোমার সাথে আমাকেও নিয়ে যেতে হবে, আমি কখনো গ্রামে যাইনি। রাজ এবার কিনার থেকে পা তুলে ছাদে উঠে দাঁড়িয়ে বলে, খেয়েছো? নিবিড় বলল না। রাজ বলল, চলো খেতে হবে, ক্ষুধা লেগেছে খুব। বলেই হাঁটা ধরলো রাজ। পেছনে নিবিড় উঠে হাতে হালকা দুই দিকে নিয়ে বেরবির করে বলে, হঠাৎ কি হলো আবার? দরজার ঠকঠক আওয়াজ কানে আসলো। তাইয়াবা বেগম ভেতর থেকে উঁচু গলায় আওয়াজ করে, কে? দরজার বাইরে থেকে আওয়াজ আসে, মা আমি তোমার তুষার। তুষারের ছোট বোন তিশা তখন পড়ছিল। ভাইয়ের গলার আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে ভাইকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুমি এসেছো? তুষার একটু মুচকি হেসে বোনের মাথায় হাত বুলিয়ে বলে,
চলে এসেছি। এবার বেশ কয়েকদিন থাকবো তোদের সাথে। তিশা হাস্যোজ্জ্বল মুখে বলে, সত্যি? তুষার বলল, বলেই বোনকে নিয়ে ভেতরে আসলো তুষার। মাকে জড়িয়ে ধরে বলে, ভালো আছো মা? তাইয়েবা বেগম ছেলের কপালে চুমু দিয়ে বলে, ছেলেকে দেখলে প্রত্যেক মায়েরই মন ভালো হয়ে যায়। তুষার একটু হেসে পাশে খাটের উপর বসলো। দেখে ছোট বোন পাশে দাঁড়িয়ে গালে হাসি রেখে তার দিকে তাকিয়ে আছে। তুষার বুঝতে পেরে ব্যাগ থেকে চকলেটের বক্সটা বের করে তিশাকে দিয়ে বলে, কম করে খাবি, না হলে দাঁতে পোকা ধরে যাবে। তাইয়েবা বেগম ছেলের দিকে তাকিয়ে বলে, ভার্সিটি বন্ধ দিয়েছে নাকি বাবা? তুষার বলল, না, ছুটি নিয়ে এসেছি। এবার তোমার অপারেশনটা শেষ করে তারপর একেবারে যাবো মা। তাইয়েবা বেগমের চোখ দুটো ছলছল করে উঠলো। ছেলে মনে হয় অনেক বড় হয়ে গেছে। ওদিকে ভার্সিটিতে কয়েকটা ছেলে তুষারের ছবি নিয়ে একে একে সবাইকে জিজ্ঞেস করছে তাকে কোথায় দেখেছে নাকি, কিন্তু সবারই একই উত্তর, দেখেনি। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটা ছেলে ফোন বের করে কাকে যেন ফোন করে বলে, ভাই, শালাকে কোথাও খুঁজে পাইনি। ভার্সিটিতেও খুঁজেছি, এখানেও আসেনি, মনে হয় ভয়ে কোথাও পালিয়েছে। অপর পাশ থেকে লোকটা বলে, যেখানেই পালাবে খোঁজে নিয়ে আয়। গর্তের ভেতরে ঢুকলেও টেনে নিয়ে আমার সামনে হাজির করবি। আমার ছেলের গায়ে হাত তোলার সাহসটা কোথায় পায় তা একটু দেখে নিই আমি। আসসালামু আলাইকুম গাইস, গল্পটি কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।